আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন তার ভাই শামীম ইস্কান্দারের। ইউনেস্কো বঙ্গবন্ধু পুরস্কার চালুতে উজ্জ্বল হয়েছে দেশের ভাবমূর্তি, জানালেন প্রধানমন্ত্রী। বললেন, করোনা টিকা উৎপাদন করে রপ্তানির সক্ষমতা আছে বাংলাদেশের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে দেশব্যাপী লিফলেট বিতরণ শুরু বিএনপির। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। অবাধ ও সুষ্ঠু হয়েছে ইউপি নির্বাচন, দাবি সিইসির। বললেন, প্রাণহানিগুলো নির্বাচনী সহিংসতা কিনা তা তদন্তের দাবি রাখে আগামী নির্বাচনে দৃষ্টি রাখছে ইইউ। হত্যার ১৯ বছর পর আদালতে মডেল তিন্নির বাবা ও চাচা, পিছিয়েছে রায় ঘোষণার দিন। মাদক মামলায় পরিমণির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আদালত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে আবারও সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। সোমবার পরিবারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এর আগেও সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নিতে পরিবারের ২ দফা দেয়া ২টি আবেদনই নাকচ করে সরকার। বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারও পরামর্শ দেয় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার সবকটি রোগী অবনতির দিকে, দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। শনিবার তৃতীয়বারের মতো এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক নানা জটিলতা বাড়ছে। তার রক্তচাপ ওঠানামা করছে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। চিকিৎসা সত্ত্বেও ডায়াবেটিকের মাত্রা ১৬ থেকে ১৮-র মধ্যে থাকছে। তার কিডনি, পাকস্থলী ও ফুসফুসের অবস্থাও অবনতির দিকে। সেই সঙ্গে শ্বাসকষ্টে ভুগছেন ৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন। এসব কারণে রোববার ভোর রাতে তাকে করোনারি কেয়ার ইউনিটে নিতে হয়েছে। এর আগে অপারেশনের পর তার একটি টিউমারের বায়োপসিও করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার টিকা উৎপাদনের পাশাপাশি তা এখন অন্য দেশে রপ্তানির সক্ষমতা আছে বাংলাদেশের। তিনি বলেন, ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পুরস্কার চালু করায় বিশ্বে এদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। জানান, দেশের উন্নয়ন হওয়ায় এখন আর বিদেশে গিয়ে কথা শুনতে হয় না তাকে। জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি আন্তর্জাতিক পুরস্কারের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আজ সংসদে পাশ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার প্রবর্তন করায় ধন্যবাদ প্রস্তাব আনা হয় জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে। সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ প্রস্তাবটি উত্থাপন করেন। এর উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, করোনা মোকাবেলায় সাফল্য বিশ্বে প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলি আছে সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে, এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য, জনগণের সম্পদ হিসেবে দিতে হবে, যেন সারা বিশ্বের কোনো মানুষ যেন এই ভ্যাকসিন থেকে দূরে না থাকতে পারে। আর আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বে দিতে পারবো, সে সক্ষমতা আছে। এমনকি আমি জমিও নিয়ে রেখেছি। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য বদল সম্ভব, তা আজ প্রমাণিত হয়েছে। ৭৫ পরবর্তী ২১ বছর উন্নয়ন না হওয়ায় সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন সময়ে এই পুরস্কারটি নিঃসন্দেহে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানজনক। যারা এই পুরস্কারটা পেয়েছে তারা যেমন তাদের ওই উগান্ডার যুব সমাজ তাদেরকে যেন উদ্বুদ্ধ করছে, তাদের মেধা মনন বিকাশের ক্ষেত্রে যে যে কাজে অভ্যস্ত তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে। আমাদের বাংলাদেশেও আমরা ঠিক সেইভাবে আমাদের যুব সমাজ এগিয়ে আসবে, কাজ করবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্যই তো দেশ স্বাধীন, কিন্তু আমরা পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা এখন আর পিছিয়ে নেই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে। আমাকে বারবার তারা ভোট দিয়েছে, সেবা করার সুযোগ দিয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। এই ১ দশকের ভিতরে আজকে বাংলাদেশ পরিবর্তন, সারা বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। এখন আর বাংলাদেশের কাউকে বাইরে যে কথা শুনতে হয় না।
পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয় সংসদে। পক্ষে আছেন তারা হা বলুন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করা নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলনে 100 তালিকাতে বাংলাদেশের নাম না থাকা হতাশাজনক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গলের প্রার্থীদের জোর করে যেন প্রার্থিতা প্রত্যাহার করানো না হয়, সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু। ই কমার্সের হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট হয়ে গেছে। মানুষের দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই। আজকে অনলাইন কর্মকাণ্ডের আমাদের ব্যাপক প্রসার ঘটছে, এটা সত্য, কিন্তু অনলাইনে যে গতিতে আমাদের এই প্রসারগুলো ঘটছে তার পাশাপাশি আজকে ডিজিটালি যে ভয়ানক আকারে দুর্নীতি হচ্ছে, আজকে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আজকে বেড়ে চলেছে। এই ক্ষেত্রে আজকে এর ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ গ্রহণ করছি? এই পুরস্কারের মধ্য দিয়ে যেমন আমরা গৌরবান্বিত হচ্ছি, আমরা যেমন অর্জন করছি, পাশাপাশি আমরা যে সমস্ত বিষয়গুলো আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, যে জায়গাগুলো আজকে গণতন্ত্রের সূচকের অবস্থা কি, আজকে দেখলাম কয়েকদিন আগে মাননীয় স্পিকার যে মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে 100 গণতান্ত্রিক বিশ্বের একটি সম্মেলন হবে, সেই 100 রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নাম নাই। মানে স্পিকার, এগুলো হতাশার, এগুলো উদ্বেগের, এগুলো আমাদের যে আলোচনা হওয়া উচিত। কেন আজকে আমরা এই অবস্থায় যাচ্ছি? প্রত্যেকটা দিন লাঙ্গলের প্রার্থীকে স্থানীয় এলাকার এমপি এবং আওয়ামী লীগ নেতারা প্রেসার দেন তাকে উদ্যোগ করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা নির্বাচন বিশ্বাস করি, প্রত্যেকটা নির্বাচন আমরা চাই, তাই স্থানীয় সরকার নির্বাচনগুলি আপনি একটু নির্দেশনা দেন যেন আপনার দলের কর্মীরা জোর জবরদস্তি না করে, এটা আমাদের অনুরোধ। বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার করেছে, এই পুরস্কারটা তাদের মুখে থাপড় দিয়ে দিয়েছে। তারা আরে কথা বলতে পারবে না। এই পুরস্কারটা তাদের যথাভাবেই তাদের জন্য আঘাত আনবে। আমাদের কাজে টুটু হরে আপনারা সমালোচনা করেন, কিন্তু মানুষের কল্যাণে যদি আমরা কাজ করি, তার যদি সমালোচনা হয়, জনগণ আপনাদের উচিত শিক্ষা দেবে। ডিজেল, কেরোসিন সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে দেশব্যাপী লিফলেট বিতরণের 41 দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। বর্তমান সরকার মানুষের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে ইতিহাস বিকৃতি করছে বলে মন্তব্য করেন বিরোধী নেতারা। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করেন তারা। ডিজেল, কেরোসিন সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী লিফলেট বিতরণের 41 দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে সরকার। আগে যখন তেলের দাম কমেছিল তখন তো সরকার দাম কমায় নাই, কাজেই সেই যে মুনাফা করেছিল সরকার, সেটা থেকে বর্তমানে ভর্তুকি দিয়ে হলেও আজকে জনগণকে সেই সুযোগ দেওয়ার জন্যই হলো আমাদের মূল দাবি। এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তাহলেই জনগণের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন ক্রিয়া কমিটির আয়োজনে আলোচনা সভা হয়। এতে নেতারা অভিযোগ করেন, সরকার মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ইতিহাস বিকৃত করছে। দলীয়করণ করে ক্রিয়াঙ্গন সহ সব সেক্টরকে ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। ক্রিয়াঙ্গনে তারা রাজনীতিকরণ করেছেন। পাকিস্তানি আমলে একটা স্লোগানে ছিল, অল ওভার দি কান্ট্রি, কিপ স্পোর্টস ক্লিন অফ পলিটিক্স, রাজনীতিকে খেলাধুলার থেকে দূরে রাখেন। এটা একটা স্লোগান ছিল স্পোর্টসের সব জায়গায়। আর এখন পলিটিক্স কতভাবে ঢুকানো যায় স্পোর্টসের মধ্যে, সেটা নিয়ে গবেষণা চলছে। অর্থনীতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সামাজিক সুবিচারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, আইনের শাসনকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, ক্রীড়াঙ্গনেও আজকে শুধু দলীয়করণ করে সর্বক্ষেত্রে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। নিজ বাসভবনে এক ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত। একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের এই দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। তিনি বলেন, সরকার ও দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগুন সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি। তাই আমরা বলতে চাই, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র তাদের মজ্জাগত। দেশের মানুষ ভালো আছে, ভালো নেই কেবল বিএনপি। সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ, তাদের আশ্রয়প্রস্তাদাতারা আতঙ্কে আছেন। দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেছে উচ্চ আদালত। একই সঙ্গে বাবরকে নিম্ন আদালতের দেয়া অর্থদণ্ড স্থগিত করেছেন বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ। দুদকের আইনজীবী খুরশিদ আলম এসব তথ্য জানান। গেল ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। ২০০৭ সালের ২৮ মে যৌথ বাহিনীর হাতে আটক হওয়া লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলাটি করা হয় ২০০৮ সালের ১৩ জানুয়ারি। লুৎফুজ্জামান বাবরের যে ৫ বছর এবং ৩ বছরের সাজা হয়েছে, সেই সাজার বিরুদ্ধে লুৎফুজ্জামান বাবর ফৌজদারি আপিল করেছে। আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। সেই গ্রহণ করে নথি তলব করা হয়েছে এবং ওনার যেটা অর্থদণ্ড, সেটা অর্থদণ্ড আপনার স্থগিত করেছে। কিন্তু গুলশান ব্রাঞ্চ, প্রিমিয়ার ব্যাংকের গুলশান ব্রাঞ্চে মালিকানাবিহীন ১০ লক্ষ যে ইউএস ডলার, যেটা বিচারিক আদালত বাজেয়াপ্তের নির্দেশ দিল, সেই নির্দেশের বাজেয়াপ্তের আদেশটা বহাল থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত প্রাণহানির ঘটনাগুলো নির্বাচনী সহিংসতা কিনা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেও দাবি তার। আর ইউপি নির্বাচন নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত বলেও উল্লেখ করেন সিইসি। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতা বাড়ছে। দেশ জুড়ে সংঘাত, সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা হয়েছে। রক্তক্ষয়ী ২ ধাপের ইউপি নির্বাচনের আগে ও পরে এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণহানি হয়েছে। তবে এসব ঘটনার দায় নিতে রাজি নয় ইসি। না সহিংসিত হচ্ছে না সেরকম, সহিংসিত হচ্ছে সামান্যতম কয়েকটা পকেটে। নির্বাচনের পরিবেশ বাংলাদেশের সর্বত্রই ভালো আছে। এই ১৬টা, 18টা, 20টা কেন্দ্র, তাও ইউনিয়ন পরিষদ না, একটা ইউনিয়ন পরিষদের 9টা থেকে 12টা 16টা পর্যন্ত কেন্দ্র থাকে। তার কয়েকটা কেন্দ্রে নির্বাচনের সহিংস ঘটনা হবে, তা নিয়ে নির্বাচনকে কলুষিত করার কোনো কারণ নেই। প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁয়ে কমিশন ভবনে সংবাদ সম্মেলন করেন ইসি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের কড়া সমালোচনা করেন সিইসি নুরুল হুদা। যে আইসি নিয়ে গেল, এই শব্দগুলো উনি অনেক ঘেটে ঘেটে তারপরে বার করে এই একদিন ছেড়ে দেন আপনাদের সামনে। যে সমস্ত কথাগুলো ব্যবহার করেছেন, এগুলো শালীনতা বহির্ভূত। স্থানীয় সরকার নির্বাচনে যেখানে ৭৪% ভোট হয়, সেই নির্বাচনে সে দেশে নির্বাচন নেই, সে দেশে নির্বাচনের পরিবেশ নেই, সে দেশের মানুষ নির্বাচনের কালচার থেকে চলে গেছে, এ কথা প্রতিষ্ঠিত হতে পারে না। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতা এড়াতে ইসির প্রস্তুতি তুলে ধরা হয়। দুটো নির্বাচনের পরে সেটা কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে সেটার উপরে কিন্তু অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে। এবং অবশ্যই আমরা এটা অব্যাহতভাবে, এটা যেন আর যেন কোনো রকমের প্রাণহানি না ঘটে, কোনো সহিংসতা যেন না ঘটে, সেটার জন্য আমরা সোচ্চার থাকব এবং এই ব্যাপারে আমরা আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করব। সহিংস ঘটনা নির্বাচন ছাড়া যখন নির্বাচন থাকে না, একেবারে নির্বাচনবিহীন বাংলাদেশ থাকে, তখনও কিন্তু ঘটতে থাকে, পুলিশ তার ব্যবস্থা নিতে থাকে। আমাদের নির্বাচনকালীন সময় পুলিশই
এই ব্যবস্থাগুলো নিয়ে থাকে এবং পুলিশকে আমাদের পক্ষ থেকে সব ধরনের নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনে সংঘর্ষ সহিংসতা রোধে রাজনৈতিক দল ও প্রার্থীদের আরও সহনশীল হওয়ার আহ্বান জানানো হয়। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি জানিয়েছেন বাংলাদেশের আগামী নির্বাচনে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে যুক্তরাজ্য বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দেশটির কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ। রাজধানীতে আলাদা দুইটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। জানান, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ এর উদ্বেগ রয়েছে। কথা বলেন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও। বাংলাদেশ সহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। মনে রাখতে হবে, নির্বাচন কোনো ইভেন্ট নয়, এটি একটি প্রক্রিয়া। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানায় যুক্তরাজ্য। আশ্বস্ত করেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে তার দেশ। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ যুক্তরাজ্যের অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রত্যেক দেশের গণতন্ত্রের জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সে কারণেই বাংলাদেশও স্বচ্ছ অবাধ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ভ্রমণের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় দেশটিকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। 19 বছর পর মডেল তানিয়া মাহবুব তিন্নির বাবা ও চাচা আদালতে সাক্ষ্য দিতে আসায় রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী 5 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য 14 ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন। সোমবার সকাল 10:20 আদালতে হাজির হন পরিমণি সহ 3 আসামি। মামলার অপর 2 আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। তাদের উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালত। একই সঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 10-এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগই প্রমাণ করা সম্ভব। মামলাটি আজকে অভিযোগপত্র আমলে গ্রহণ করেছে বিজ্ঞ আদালত। আমলে গ্রহণ করে এই মামলাটি চার্জের জন্য নেক্সট ধার্য তারিখ হচ্ছে 14, 12, 21 তারিখে, এবং এই মামলাটি বিচারের জন্য বিশেষ আদালত 10-এ উনি বদলি করে দিয়েছেন, এবং বিশেষ আদালত 10-এ এই মামলাটি পরবর্তী কার্যক্রম ওই বিশেষ আদালত 10-এই হবে এবং ওখানে চার্জ গঠন করা হবে এবং ওইখানেই মামলাটি বিচার কার্যক্রম চলবে। আমরা মনে করি যে এই মামলায় ফাইনাল রিপোর্টে আসা উচিত ছিল, আমরা সেরকমই আশা করেছিলাম। আমরা মনে করি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই তাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এদিকে গণমাধ্যমে মডেল তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায়ের খবর পেয়ে আদালতে ছুটে আসেন তার বাবা সৈয়দ মাহবুবুল করিম। পাল্টে যায় আদালতের প্রেক্ষাপট। আলোচিত মডেল কন্যা তিন্নির রায় ঘোষণার কথা থাকলেও তা স্থগিত করে নতুন করে সাক্ষ্য নেওয়ার তারিখ ঘোষণা করেন কেশব রায়ের আদালত। তো এতদিন আসেন নাই কেন? আসলে আমাদের জায়গা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরা কোনোই পাইনি, ইনফরমেশন পাইনি। আমরা যে মাত্র পেপারে দেখলাম আমরা আসলাম, কারণ আমার সাক্ষ্য পুরোপুরি দেওয়া হয়নি। হাইকোর্ট থেকে কোনো স্টেপ আসছে, সেই জন্য আর নেওয়া হয়নি। এরপর আমাদের সাথে যোগাযোগ হয়নি, আমি পেপারে দেখে আমি আসি। যেহেতু তারা সাক্ষী দিবে যে একটি চাঞ্চল্যকর ঘটনা হত্যা, সেহেতু আমরাও রাষ্ট্রপক্ষ আদালতের কাছে একটা দরখাস্ত করেছি, সাক্ষী নেওয়া হোক। আদালত পুনর্বিচার করে এবং সাক্ষীর জন্য তারিখ রেখেছে আগামী 5/1/2022 তারিখে সাক্ষীর জন্য তারিখ। 2002 সালের 10 নভেম্বর রাতে বুড়িগঙ্গার 1 নম্বর চীন মৈত্রী সেতুর নিচ থেকে উদ্ধার হয় তিন্নির মরদেহ। এই মামলার একমাত্র আসামি বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি বর্তমানে পলাতক রয়েছেন। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা।
অর্থ ও জমি জমা সহ সম্পদ আত্মসাতের লোভেই গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রবিবার রাতে রাজধানীর গাবতলী থেকে গ্রেফতার করা হত্যার পরিকল্পনাকারী জাকির হোসেন ও ঘাতক সাইফুলও এমন তথ্য দেয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে 11 নভেম্বর বৃহস্পতিবার রাতে শ্যামলীতে প্রকাশ্যে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার 3 দিন পর রবিবার রাতে রাজধানীর গাবতলী থেকে আনোয়ার শহীদকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় জাকির ও সাইফুলকে। সোমবার কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, খুনের মাস্টারমাইন্ড জাকির হোসেন। আনোয়ারকে খুনের জন্য সাইফুলকে বাড়ি বানিয়ে দেওয়ার কন্ট্রাক্টে ভাড়া করে জাকির। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ঘটনার সন্ধ্যায় শ্যামলীর হলিল্যান্ড গলিতে আনোয়ার শহীদকে হত্যা করতে অপেক্ষমান সাইফুল। আনোয়ার শহীদকে আসতে দেখে মাস্ক পরে কোমরে চাকু নিয়ে এগিয়ে যায় সে। তখন আনোয়ার শহীদের সাথে ছিল খুনের মাস্টারমাইন্ড জাকির হোসেন। তার সামনেই সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে দুবার চাকু মেরে দৌড়ে পালিয়ে যায় ঘাতক সাইফুল। দ্রুত সরে পড়ে জাকিরও। হত্যার পর দিনাজপুর চলে যায় জাকির ও সাইফুল। খুনের ঘটনাটি গণমাধ্যমে প্রচার হলে ভয়ে ঢাকায় ফেরে তারা। জাকির পাশেই ছিল এবং জাকির নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য সে প্রাথমিকভাবে আনোয়ার শহীদকে সে ধরে সে তার ছুরিকাঘাত অবস্থায় তাকে মাটিতে শুইয়ে দেন। যখন অন্যান্য পথচারীরাও সেখানে হাজির হন তখন সুযোগ বুঝে জাকির আস্তে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিপত্নিক আনোয়ার শহীদকে আগেও আরেকবার হত্যার পরিকল্পনা করেছিল জাকির। জাকিরের বক্তব্য অনুযায়ী যে 12 লক্ষ টাকা এই পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করতে থাকে এবং চাপ দিতে থাকে। তার মাথায় এই একটি পরিকল্পনা আসে, আনোয়ার শহীদকে যদি কোনোভাবে হত্যা করা হয় তাহলে তার যেহেতু কোনো সন্তান নেই, স্ত্রী নেই এবং তার পরিবারের যে অন্যান্য সদস্য ভাই বা বোন তারা এই অর্থ সম্পর্ক কিছুই জানেন না, তাহলে এই টাকা যে লেনদেন তাকে আর এই টাকাটা দেয়া লাগবে না। পাশাপাশি দিনাজপুর এলাকাতে যে 20% জমি ক্রয় করে দিয়েছিল সেই জায়গারও বিভিন্ন কাগজপত্র জাকিরের কাছে রয়েছে, সেটাও সে প্রতারণার মাধ্যমে নিজের করার একটি পরিকল্পনা করছিল। খুন করতে সাইফুল চাকুটি কিনেছিল কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশ থেকে। হত্যাকাণ্ডের পর ফেলে দেয়া চাকুটিও উদ্ধার করেছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। টঙ্গীতে তুরাগ নদীর উপরে পুরানো ব্রিজটির ধসে পড়ার 6 দিনেও তার সংস্কার হয়নি। ফলে ভোগান্তি বেড়েই চলেছে সড়কটিতে চলাচলকারী যাত্রী ও পথচারীদের। যানজটে নাকাল যাত্রীরা। দ্রুত সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন তারা। রাজধানীর উপকণ্ঠে টঙ্গী এলাকার ভোগান্তির দৃশ্য এটি। ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহন পারাপার হচ্ছে টঙ্গী বেইলি ব্রিজ দিয়ে এবং ময়মনসিংহগামী যানবাহনগুলো আবদুল্লাপুর থেকে কামারপাড়া হয়ে টঙ্গী স্টেশন রোড দিয়ে গাজীপুরে প্রবেশ করছে। গত বুধবার রাতে তুরাগ নদের উপর নির্মিত এই পুরনো সেতুটির একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এরপর 6 দিন কেটে গেছে, কিন্তু রাজধানীর প্রবেশদ্বারের এই সেতু সংস্কারের কাজ চলছে ঝিমেতালে। ফলে ভোগান্তি বেড়েই চলেছে ওই সড়কে চলাচলকারীদের। অনেকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটেও রওনা দেন গন্তব্যের দিকে। সেনা কল্যাণ থেকে টঙ্গী বাজার খুব কষ্টে আছি, গাড়ি গুড়ি না খুব পাইতাছি না। ভাঙ্গার কারণে রাস্তা জ্যামজট, এর কারণে আমরা হাইটে যাইতাছি না, গাড়ি ঘোড়া পাইতাছি না। 10 মিনিটের রাস্তায় 1 ঘন্টা আসা লাগে, অনেকটুকু হাঁটতে হয়। এখান থেকে বাস উঠতে হবে, আর লেট হয়ে যায়, ক্লাসে লেট হয়ে যায়, প্রাইভেটে লেট হয়ে যায়। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে গাজীপুর মহানগর পুলিশ জিএমপি ট্রাফিক বিভাগ। সিগন্যালের কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। ব্রিজ ভাঙার কারণে, তীব্র যানজটের কারণে আপনার কামারপাড়া ঘুরে আসতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে প্রত্যেক সিঙ্গেলে। আমি একা আসছিলাম 2 ঘন্টা, ঢাকা থেকে আসতে অনেক কষ্ট হয়েছে। ছোট জ্যাম থাকায় আমাদের পরীক্ষা হলে যেতে অনেক সমস্যা হয়। আর ব্রিজটির সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে বিআরটি কর্তৃপক্ষ। দ্রুত সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন ওই সড়কে চলাচলকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বেড়েই চলেছে আমদানি দায় অপরিশোধে ফোর্সড লোনের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকে জুন পর্যন্ত ফোর্স লোনের পরিমাণ দাঁড়িয়েছে 9,222 কোটি টাকা।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে বাড়তে থাকলে একসময় খেলাপি ঋণের মতোই ব্যাংকগুলোর গলার কাঁটা হয়ে দাঁড়াবে এই ঋণ। তাই দ্রুত ব্যাংক আইনের মাধ্যমে ফোর্সড লোন আদায়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পরামর্শ তাদের। কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। পণ্য আমদানি বা এলসি খোলার বিপরীতে বিদেশি ব্যাংকে গ্যারান্টি দিয়ে থাকে দেশি ব্যাংক। দেশে আমদানি পণ্য আসার পর শর্ত অনুযায়ী ব্যাংকে টাকা পরিশোধ না করলে গ্রাহকের নামে ফোর্স বা বাধ্যতামূলকভাবে সমপরিমাণ ঋণ সৃষ্টি করে সংশ্লিষ্ট ব্যাংক। ওই অর্থে দেশি ব্যাংক বিদেশি ব্যাংকের দেনা পরিশোধ করে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে, সরকারি খাতের 4টি বাণিজ্যিক ব্যাংকে জুন পর্যন্ত ফোর্স লোনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 9,222 কোটি টাকা। এর মধ্যে জানুয়ারি থেকে জুনে 6 মাসে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকে এই লোন বেড়ে দাঁড়িয়েছে 309 কোটি টাকা। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কড়া নজর রাখছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কিন্তু দেওয়া আছে যে যদি কোনো পার্টির ব্যাড রেকর্ড থাকে, যে সে বারবার তার ফোর্স লোন হচ্ছে অথবা ফোর্স লোন হয়ে গেছে, দীর্ঘদিন সেই ফোর্স লোন সে অ্যাডজাস্ট করছে না, তাহলে তাকে নতুন এলসি না খোলার জন্যই নির্দেশনা দেওয়া আছে। এটা কঠিন একটা নির্দেশনা দেওয়া আছে। ইচ্ছাকৃত এসব অপরিশোধিত লোন বাড়ায় ব্যাংকিং শক্তি দুর্বল হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দ্রুত ব্যাংকিং আইন প্রয়োগ করে ফোর্স লোন কমানোর তাগিদ তাদের। ফোর্স লোন হচ্ছে যখন, এটা তো আলটিমেটলি এনপিএল হিসেবে একটা সময় গিয়ে এনপিএল হচ্ছে। এনপিএল হওয়া মানে কি, এটা ক্যাপিটালকে অ্যাফেক্ট করছে, এটা আপনার অ্যাসেট কোয়ালিটিকে অ্যাফেক্ট করছে। তার মানে তো এটা আলটিমেটলি ব্যাংকের স্ট্রেংথ, শক্তিটাকে এটা অ্যাফেক্ট করছে সরাসরি। ব্যাংকিং কোম্পানি অ্যাক্টে যেটা হয়তো সেটা যদি সত্যি সত্যি আমরা এনফোর্সমেন্ট করতে পারি, সত্যি সত্যি যদি অ্যাপ্লাই করতে পারি মার্কেটে, তাহলে কিন্তু একটা ভালো ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সেপ্টেম্বর পর্যন্ত ফোর্স লোনের পরিমাণ 15,409 কোটি টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় গেল 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন 4 জন সহ এ পর্যন্ত করোনায় 27,926 জনের মৃত্যু হয়েছে। 17,700টি নমুনা পরীক্ষায় নতুন আরও 234 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে কোভিড শনাক্ত হয়েছে মোট 15,72,735 জনের। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 229 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 15,36,744 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 1.32, শনাক্ত বিবেচনায় সুস্থ 97.71 ও মৃত্যুর হার 1.78। এদিকে আগামীকাল থেকে বস্তিবাসীদের মধ্যে করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কাল কড়াইল বস্তিতে কর্মসূচি শুরু হলেও পর্যায়ক্রমে রাজধানীর সমস্ত বস্তিবাসীকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়াও বার্থ সার্টিফিকেট দিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমেও টিকা নিতে পারবেন তারা। এছাড়া পোশাক শ্রমিকদের জন্য টিকাদান কার্যক্রম নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। টিকা বহনের জন্য USAID 4টি ফ্রিজিং গাড়ি রেড ক্রিসেন্টের মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্কুলের ছাত্রদের জন্য ফাইজারের টিকা এখন পর্যন্ত 23টি জেলায় পৌঁছানো সম্ভব হয়েছে। ফ্রিজার স্থাপনের মাধ্যমে আরও 24টি জেলায় দ্রুতই এই কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সফল টিকা কার্যক্রমের জন্য কম মৃত্যুহারের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ 3য় অবস্থানে রয়েছে বলেও জানান জাহিদ মালেক। বেশিরভাগ মানুষ টিকার আওতায় আসার পরেই বুস্টার ডোজ নিয়ে চিন্তা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই বস্তিতে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে এবং আমরা এটাও চিন্তা করেছি যে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা যেখানে বেশি মানুষ একসঙ্গে আছে, অর্থাৎ গার্মেন্টস ওয়ার্কার যারা আছে, তাদেরকেও আমরা ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। হাসপাতালের সে ব্যবস্থা। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা ভারত বাংলাদেশ দুই দেশের জন্যই দুঃখজনক এবং অপ্রত্যাশিত। সোমবার দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি মাঠে শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দির চত্বরে একটি মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দোরাইস্বামী বলেন, ভারত কোনো দেশে সীমান্ত হত্যা চায় না। হামলার শঙ্কা না থাকলে সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালাতে বিএসএফকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান তিনি। দাবি করেন, আগের চেয়ে সীমান্ত হত্যা অনেক কমেছে। দুই দেশের সম্মিলিত পদক্ষেপ এই ধরনের ঘটনা নিরসন হতে পারে বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন তার ভাই শামীম ইস্কান্দারের। ইউনেস্কো বঙ্গবন্ধু পুরস্কার চালুতে উজ্জ্বল হয়েছে দেশের ভাবমূর্তি, জানালেন প্রধানমন্ত্রী। বললেন, করোনা টিকা উৎপাদন করে রপ্তানির সক্ষমতা আছে বাংলাদেশের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে দেশব্যাপী লিফলেট বিতরণ শুরু বিএনপির। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। অবাধ ও সুষ্ঠু হয়েছে ইউপি নির্বাচন, দাবি সিইসির। বললেন, প্রাণহানিগুলো নির্বাচনী সহিংসতা কিনা তা তদন্তের দাবি রাখে। আগামী নির্বাচনে দৃষ্টি রাখছে ইইউ। হত্যার 19 বছর পর আদালতে মডেল তিন্নির বাবা ও চাচা, পিছিয়েছে রায় ঘোষণার দিন। মাদক মামলায় পরিমণির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আদালত। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।